রেডি 1 2 অ্যাকশন বলবেন তারপরে সো একটা বেসিক প্রজেক্ট তৈরি করতেছে আমাদের সেই হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। আজকে জাস্ট বেসিক কিছু টার্ম শিখবো আর কি আছে এবং নাম। সো ইয়েতে ক্লিক করলাম। সাইডে জাভা সেকশন হ্যাঁ আল্লাহ ল্যাপটপ হ্যাং করছে, নেক্সটে যাচ্ছেন এই কারণে বলি উইন্ডোজ হ্যাং করে না সাথে সাথে। আমি হচ্ছে সমস্যা রিস্টার্ট দিই না। জাভা এফএক্স না না একটা সিম্পল প্রজেক্ট। আচ্ছা সো একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখন আমরা যদি চিন্তা করি আমরা একটা ইনপুট দেব, এই আপনার মাথায় হাত দিচ্ছেন কেন বারবার? গ্রুপ প্রজেক্ট মনে করেন গ্রুপ প্রজেক্ট কি সুইচ কেস নাকি? একটা সুইচ কেস লেখা হয়েছে। সুইচ কেস মানে আমরা অলরেডি দেখছিলাম অনেক শুরুতে আর কি। তো ধরেন আমাদের জেন্ডার একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে আমাদের একটা ইনপুট আসতেছে, ইউজার ইনপুট দিতেছে, ইনপুটটা হচ্ছে তার জেন্ডার, ফিমেল মেল অথবা সামথিং। তো ইনপুট দিয়েছে হচ্ছে মেল, এম এ এল, সব ক্যাপিটাল স্মল লেটারে দিয়েছে। এখন ধরেন এই মেলের উপরে ডিপেন্ড করে আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি। সো এই যে মেল কোনটার মধ্যে যাবে বলেন? এটা নাকি এই ব্লক নাকি এই ব্লক? উপরেরটা। প্রথম ব্লকে যাবে সে এই লেখাটা প্রিন্ট করবে, স্বাভাবিক। এখন ইউজার যখন ই করবে, কি বলে, টাইপ করবে, তখন যে সে সব সময় এইভাবে প্রিন্ট করবে না, টাইপ করবে, তার নাও হতে পারে, সে কি টাইপ করতে পারে, সে ধরেন কেউ ওইভাবে প্রিন্ট করতে পারে, টাইপ করতে পারে। তখন কি কোনো ব্লকে যাবে? আপনাদের কি মনে হয় যাবে? ম্যাচ করতেছে যাবে না। সো এই কোনো ব্লকে সে তখন আর যাবে না। তো ইউজারের কাছ থেকে যখন আমরা ইনপুট পাবো, এই ইনপুটটাকে আমরা ডিফারেন্ট ভাবে পাইতে পারি। এখন কেউ ক্যাপিটাল এম এ এল বলতে পারে, কেউ সব কয়টা এম এ এই ক্যাপিটাল ভাবে বলতে পারবে, এক একজন এক এক ভাবে বলছে। কিন্তু জাভা যত কেস সেনসিটিভ, সেই ক্ষেত্রে কি হবে, সেই কেস সেনসিটিভ হওয়ার কারণে আমরা যেভাবে একই ভ্যালু যদি কেসটা ডিফারেন্ট হয় সেটা ডিফারেন্ট ভাবে কাউন্ট হবে। এই এম এ এল বলেন, আর এইখানে যদি লেখেন যে এভাবে এটা আরেকটা ওয়ার্ড, যদি সবকটা ক্যাপিটাল দেই এটা আরেকটা ওয়ার্ড, এটা ওইটা ওয়ার্ড, আরেকটা ওয়ার্ড, কি পড়ো এইভাবে দিলে এটাও আরেকটা ওয়ার্ড। এরকম যত রকমের কম্বিনেশন আছে সবকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। এখন ইউজার যতভাবে লিখবে প্রত্যেকটাই কি হবে, ডিফারেন্ট হিসেবে কাউন্ট হবে। এখন আমরা যদি এভাবে কাউন্ট করতে চাই যে আমাদের ডেটাবেসে কয়জন মেল আছে বা কয়জন ফিমেল আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট করাটা পসিবল হবে না। কারণ আমরা যখন ইকুয়াল করব, ইকুয়াল করলে কিন্তু এটা আর এটা ইকুয়াল হবে না। সো আমাদের কি করতে হয়, সাধারণত আমাদের ডেটাবেসে যখন রাখবো, ডেটাবেসে রাখার সময় আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে রাখবো, যেই ফরম্যাটটা যাতে সব সময় ডেটাবেসে সেম ফরম্যাটে থাকে। তো আপনারা কি করতে পারেন, সিম্পলি যখন আপনার কাছে আসবে তখন আপনি সব সময় এই ভ্যালুটাকে আগে চেক করে নেবেন, বা এটাকে একটা ইতে নামাই নিয়ে আসবেন যে জেন্ডার ডট টু লোয়ার কেস। তাহলে কি হবে, সে অলওয়েজ এই সেম ফরম্যাট লোয়ার কেসে নামতেছে। দেন আপনি যেটাকে সেভ করতে চান সেই সেলস এর মধ্যে দিয়ে করেন বা সুইচ কেসের মধ্যে দিয়ে করেন, একটা নির্দিষ্ট ফরমেশনে আপনি আপনার মতো ডেটাটাকে রাখতেছেন। বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? তো এই জিনিসটাতে কি হচ্ছে, এটাতে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই জিনিসগুলোর রিডেবিলিটিটা কমায় দেয়। যে আমরা হার্ড কোড ব্যবহার করতেছি, মেল একটা স্ট্রিং ব্যবহার করতেছি, এই স্ট্রিং যেগুলা ওয়ার্ড আছে সেগুলা আমাদের কম্পেয়ার করতে গেলে একটু সময় বেশি লাগে। সাধারণত প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা বাইট আমাদেরকে ওয়ান টু ওয়ান কম্পারিজন করতে হয় আর কি। তো এইসব পারপাসে আমাদের একটা অল্টারনেট সলিউশন আছে। সেই সলিউশনটাকে বলতেছে এনাম। আমরা যদি এনাম হিসেবে তৈরি করে, একটা ক্লাস হিসেবে তৈরি করে, সে হবে জাভা নিউ ক্লাস।
এখানে আমরা একটা ক্লাসের নাম দিব, ক্লাসের নাম না এনামের নাম দিলাম হচ্ছে জেন্ডার। আমরা যেভাবে ক্লাসের নাম ডিক্লেয়ার করতাম, যেই কনভেনশনে ডিক্লেয়ার করতাম, সিমিলার কনভেনশনে ডিক্লেয়ার করব, কিন্তু এখানে ক্লাস দেখেন সি, দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে ইন্টারফেস দেখছিলাম আই, নিচে দেখেন রেকর্ড আছে আর লাস্টে আছে একটা এনাম। আমরা কার্সর দিয়ে নিচে ইতে নিয়ে আসবো। এই মানে হচ্ছে এটা একটা ক্লাস না, এটা ক্লাসের একটা মতনই একটা কিছু, কিন্তু এটাকে আমরা নাম দিছি এনাম। এখানে আমরা হার্ড কোড ভ্যালুগুলোকে লিখে রাখি সাধারণত, যেগুলো হচ্ছে আমাদের ফিক্সড থিং, যেটা কখনো চেঞ্জ হবে না, বা এই ভ্যালুগুলো ফিক্সড। এই এনামের সাথে আমরা এন্টার করি, দেখেন আগে আমাদের কি ছিল পাবলিক ক্লাস জেন্ডার, এখন হয়ে গেছে এটা পাবলিক এনাম জেন্ডার। এখানে আমরা সাধারণত ভ্যালুগুলোকে রাখি, ধরেন আমাদের ভ্যালুগুলো কি মেল ফিমেল, এই হচ্ছে আমাদের দুইটা ভ্যালু। আমাদের এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা জেন্ডারের ক্ষেত্রে আমরা এই দুইটাকে অ্যালাউ করতে যাচ্ছি। তো আমরা কি করব, আমরা যখন ডেটাবেসে রাখবো বা ইউজার থেকে নিব, অলওয়েজ আমরা কি করব, একটা জেন্ডার ফরম্যাটে নিব না, স্ট্রিং ফরম্যাটে নিব না, আমরা একটা জেন্ডার ফরম্যাটে নিব। জেন্ডার যখন জেন্ডারে নিব, আমরা অলওয়েজ এক্সপেক্ট করব যে আমাদের কি ইউজার অলওয়েজ ক্যাপিটাল এম এ এল ই আকারে ইনপুট দিতেছে। তো যখন আমাদের ইউজার যখন এমএলই লিখবে, ক্যাপিটাল এমএলই লিখবে, তখন কি হবে, এই ভ্যালুটা একটা gender.male এই ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে gender.male। সো আমাদের এই হাতে কোনো অপশনই নাই, দেখেন আমি যদি ডটে ক্লিক করি আমাদের হাতে কোনো অপশনই নাই, মেল এবং ফিমেল বাদে আর কোনো অপশনই নেই। তো এইভাবে কি করতে পারি, আমরা এই ভ্যালুগুলোকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি, যে এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট, জেন্ডারের ক্ষেত্রে এই দুটো ভ্যালুর বাইরে আমরা ইনপুট পাবো না বা আমাদের টেবিলে সেভ হবে না। কম্পারিজনের ক্ষেত্রেও সেম, আমরা যখন কম্পারিজন করব তখন আমাদের এই জেন্ডারের কম্পারিজনে আসতে হচ্ছে না, আমরা জাস্ট কম্পারিজ করব হচ্ছে যদি কেস হচ্ছে পারসন যোগ জেন্ডার হয়, সরি কেসের কুটিকে যাবো, মেল হয় আর ফিমেল। তো কেস যখন মেল হবে তখন আমরা সামথিং কিছু একটা করব, কেস যখন ফিমেল হবে তখন সামথিং কিছু একটা করব। বা আমরা যদি ডাইরেক্ট এখানে মেলকে প্রিন্ট করতে চাই, সেটাও পসিবল। আমরা যদি মেলকে প্রিন্ট করি আমাদের নিচে জাস্ট ক্যাপিটাল এম এল লিখতে হবে। সো ডেটাবেসে যখন সেভ করব তখন অলওয়েজ আমাদের এই সেম ভ্যালুটাই অলওয়েজ স্টোর হবে এবং আমরা যখন গেট করব সেম ভাবে রিটার্ন পাবো। তো এইভাবে কাজ করলে সুবিধা হচ্ছে যে আমাদের এই ভ্যালুগুলোকে কনস্ট্যান্ট হিসেবে থাকতেছে। যখন আমাদের ইন ফিউচারে যদি কোনো লজিক ইনক্রিমেন্ট হয় যে না আমরা মেল ফিমেলের জায়গায় আমরা আরেকটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছি যে আদার্স, তখন আমাদের এই জিনিসটাকে ইজিলি মেইনটেইন করা যাবে। বুঝে গেছে? জাস্ট এই ভ্যালুতে আমরা একটা ভ্যালু জাস্ট অ্যাড করতেছি। তো এটা কি হইতেছে, আমাদের প্রোগ্রামারদের রিডেবিলিটি মেইনটেইন করাটা ইজি হয় এবং যখন আমরা কোডটা পড়বো, কোডটা পড়লেও ইজিলি এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করা যাবে যে হ্যাঁ এই জিনিসটা বেটার, যে ইজিলি বোঝা যাচ্ছে। তো এটাকে আমরা বলতেছি এনাম। স্যার ইউজার ইনপুটে কি করব? ইউজার ইনপুটের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এম এ এল হিসেবে নিব। এম ক্যাপিটাল এম এ এল আমরা যখন নিব সেটাকে ক্যাপিটাল এম এ এল হিসেবে দিলে সে জেন্ডার.মেল হিসেবে নেবে। তো আপনি যদি ইনপুট হিসেবে স্মল লেটারে দেন সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তো আপনি যখন কমো বক্স দিবেন অথবা রেডিও বাটন দেন, যেখানে দেন আপনার তখন ভ্যালুটা পাস করবেন ক্যাপিটাল এম এ এল হিসেবে। তো এটা হার্ড ফিক্স হয়ে গেল যে আমার এনামের ভ্যালু এভাবে পাঠাতে হবে, এটা এভাবে অ্যাকসেপ্ট করবে, তাই এটা অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ আগেটা মেইনটেইন করাটা কঠিন ছিল এই কারণে, এটা হচ্ছে এফিশিয়েন্ট বেশি। এবং আপনি যখন কম্পারিজনে যাবেন, কম্পারিজন করতে গেলে এটা ফাস্ট আপনার কম্পেয়ার করে দিবেন। যদি স্যার ইউজার টাইপ করে ইনপুট করতে তখন আর নিবে না। ঠিক আছে, এইসব ক্ষেত্রে যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কন্ট্রোলগুলো ডিফারেন্ট হয়েছে। আমরা দেখবেন রেডিও বাটন যখন ব্যবহার করি যেগুলো ফিক্স থিং সেগুলোর ক্ষেত্রে, কিন্তু যেগুলো নেমের ক্ষেত্রে আপনি কোনো রেডিও বাটন বা কম্বো বক্স ব্যবহার করবেন না, জয় ব্যবহার করবেন না।
ঠিক আছে? তো আপনার যখন অল্প কিছু বিষয় যেমন জেন্ডারও বেশি হলে পরে 3টে এন্ট্রি হতে পারে, 4টে এন্ট্রি হতে পারে, সেই সব ক্ষেত্রে আপনি রেডিও ব্যবহার করবেন। যখন দেখবেন আর একটু বেশি তখন আপনি চয়েস ব্যবহার করবেন। তো এইসব বিষয়গুলো আপনার কোডিং এন্ড থেকে কন্ট্রোল করতে হবে আর কি, ভিউয়ার এন্ড থেকে কন্ট্রোল করতে হবে যে ইউজারের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করব এবং কিভাবে ডেটাটা ব্যাকএন্ডের কাছে পাস করব। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলতেছি এনাম, ENUM। আরেকটা এনামের एग्जांपल বলেন দেখি। জেন্ডার তো বললাম একটা, এরকম এনামের একটা एग्जांपल। আর কি হতে পারে? স্ট্যাটাস হতে পারে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। ধরেন আমাদের যদি একটা স্ট্যাটাস ধরি, পরবর্তী হতে পারে। সো স্ট্যাটাস যখন হবে তখন আমরা এখানে এনাম সিলেক্ট করব। এনাম সিলেক্ট করলে পরে আমরা জাস্ট লিখব অ্যাক্টিভ এবং কমা ইনঅ্যাক্টিভ। এই হচ্ছে আমাদের স্ট্যাটাস। তো আমাদের যখন ইনপুটটা আসবে আমরা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ আকারে ডেটাগুলোকে রাখবো, এর বাইরে যাবে না। ঠিক আছে? আমরা যদি চিন্তা করি যে উইকের কথা, মানে আমাদের সপ্তাহ, এটা কি কখনো চেঞ্জ হওয়া পসিবল? এটা স্যার ক্লাস হয়ে গেছে। ও, এটা ক্লাস হয়ে গেছে, সরি। আমার মতন ভুল করেন না পরীক্ষা হলে। ঠিক আছে? সো এরকম আর কি, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে। তো আপনি ধরেন 4টা ফেললে আপনার উইক 4 দিন। ঠিক আছে? আপনি এরকম 4টা উইকে দিয়ে দিন। বুঝে গেছে? যেরকম ডে অফ উইক আছে, মান্থ আছে। তো এই সব বিষয়গুলো আমাদের সব সময় এই নামে রাখতে হয়। তাহলে আমরা বাইনারি নাম্বার 0 বাইনারি ক্ষেত্রে তো দরকার নেই। বাইনারি মানে যেটা আপনি বলেন কনস্ট্যান্ট, হ্যাঁ, সেই কনস্ট্যান্ট ভ্যালুগুলোর ক্ষেত্রে হচ্ছে এই নাম ব্যবহার করতে হয়। তো এই নাম নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নাই? স্যার হুম, রেডিওতে তো মেল জেনারেল এক্সএমএল ফিক্সড, ফিমেল জেনারেল এক্সএমএল ফিক্সড, তো মানে এই জিনিসটা বলতে এটা তো ভিউ। এখন ভিউ আপনি বানাই দিচ্ছেন, আপনি না বানায় তো অন্য একজন বানাইতে পারতো। সে যদি উল্টা উল্টা ভ্যালু পাস করে, এখানে ফিক্স কিন্তু আপনি তো ব্যাক এন্ডে যখন অ্যাকসেপ্ট করবেন ভ্যালুটা, আপনাকে প্রপারলি ভ্যালুটা অ্যাকসেপ্ট করতে হবে যাতে উল্টা পাল্টা ভ্যালু আপনার কাছে না আসে। গ্রুপ প্রজেক্টে কাজ করে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন? বলেন, সাউথ ইউনিভার্সিটির পারপাসে একটা এনাম বলেন। টাকা দিছে দেয় হ্যাঁ, এটা হইতে পারে। টাকা দিতে দেয় না। আমাদের সেমিস্টার, ঠিক আছে? সেমিস্টার কয়টা? 3টা। স্প্রিং, সামার, ফল। ঠিক আছে? এটাও একটা এনাম। ওকে? তো এটা পরে কি আসতে পারে আর কি, ঠিক আছে? যে পরে টাকা দিতে দেয় না, এই রিলেটেড একটা এনাম লিখেন, তখন আপনারা এভাবে এনাম লিখবেন একটা। তখন পাবলিক ক্লাস এনাম লিখলে কিন্তু নাম্বারটা কেটে যাবে, জিরো হয়ে যাবে। তো এনাম নিয়ে কারো কোনো কনফিউশন? পারবেন এনাম লিখতে, ইউজ করতে? কেন এনাম ব্যবহার করা হচ্ছে সেটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। ওকে, সহজ একটা জিনিস, ম্যাথ। ম্যাথ করছেন? ম্যাথ, অঙ্ক, অঙ্ক। হ্যাঁ বিজয় করছে, আচ্ছা। সো ম্যাথের ক্ষেত্রে আমাদের অনেক আছে, কি বলে, মানে অনেক ক্যালকুলেশন করতে হয় আর কি। তার মধ্যে আবার অনেকগুলো কনস্ট্যান্ট ভ্যালু আছে, লাইক পাই। ঠিক আছে? এখন আপনাকে যদি কোনো একটা অঙ্ক করতে দেওয়া হইলো, যেমন আমরা মনে হয় মিলের ক্ষেত্রে এরকম একটা অঙ্ক করছি, যে গুণ করা, ঠিক আছে, তারপর ভাগ করা, এরকম স্কয়ার বেস করা, এরকম বিভিন্ন রকমের অঙ্ক দেখছি আর কি, রাইট? এখন ধরুন এখানে একটা পাই আছে, পাইয়ের একটা সূত্র বলেন, কোথায় লাগে? পাই আর স্কয়ার, মানে এরিয়া বের করতে গেলে আমাদের পাই আর স্কয়ার দিতে হয়। সো যখন আমাদের এই টাইপের অঙ্ক থাকবে, তখন আমরা পাইয়ের ভ্যালুটা কত লিখব? 3.1416 শেষ, এতটুকু। ঠিক আছে? তো পাইয়ের ভ্যালু এতটুকু না, রাইট? পাই তো আরো অনেক বড় ভ্যালু আছে আর কি। তো এটা তো পারেন, কেউ মেহেদি পারেন? বড়, অনেক বড়, অনেক বড় ভ্যালু পারেন না। 3.14 পর্যন্ত। আমাদের ম্যাথ নামক একটা ক্লাস আছে। দেখেন, আমি যখন ম্যাথ লিখতেছি, এই কথা বলেন না, ম্যাথ নামক একটা ক্লাস আছে। ম্যাথ হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস।
তো এই ম্যাথ ক্লাসের মধ্যে আমাদের অনেক রকমের ফিচার আছে। কি ম্যাথ করে এই ম্যাথ ক্লাসের মধ্যে আমাদের একটা পায়ের ভ্যালু দেওয়া আছে। তো আমাদের যখন কোনো প্রয়োজন হবে তখন আমরা math.py ব্যবহার করব। এই পাই দিয়ে আমরা মনে করেন যে যে কোনো ভ্যালুকে ব্যবহার করতে পারবো। তো তখন আপনাদের আর কষ্ট করে এই ভ্যালুটা আপনার মনে রাখতে হবে না, এটা অর রেসপন্সিবিলিটি, যেটা এইটা মেইনটেইন করা 3.1416 হোক যেটাই হোক, এটা সে তার মতন করে যতটুকু ডাবল রেঞ্জের মধ্যে আছে ও ততটুকু ভ্যালু রাখবে। বুঝে গেছে? আমাদের পাওয়ার প্রয়োজন হয় পাই আর স্কয়ার, রাইট? আর ভ্যালুটা তো আমাদের ইনপুট থেকে আসবে যেটাই হোক। তো আমাদের এইটা বের করতে গেলে আমাদের একটা মেথড আছে, math.power। পাওয়ারের মধ্যে দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে ভ্যারিয়েবল, যে কতটুকু দিতে হবে, আর ধরেন যে আমরা কত দিব 5 স্কয়ার, তাহলে ধরেন আমি একটা রেঞ্জের বের করি, ডাবল ইকুয়াল টু 5। সো 5,2 মানে 5 স্কয়ার, 5,3 মানে 5 কিউব। এরকম আপনার যতটুকু প্রয়োজন সেটা সেভাবে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? যদি আপনার 5 টু দি পাওয়ার 5 থাকতো তাহলে কি হতো? এই 5 কে 5 বার গুণ করতে হতো। ঠিক আছে, লজিক্যালি আমরা এটা করতে না, যদি অঙ্ক করার সময় আসি, কিন্তু আমাদের জামাতে কোড করার সময় এই কাজটা করতে হবে না। আপনি ম্যাথের এই মেথডগুলোকে ব্যবহার করতে পারেন। তো ম্যাথের এরকম অনেকগুলো মেথড আছে। আপনি যদি দেখেন যে ম্যাথের মেথডগুলো এখানে পাওয়ার তো দেখানো হলো, অ্যাবসলিউট আছে, আপনি সিলিং আছে, ফ্লোর আছে, আপনি যেটা চান যে কজের মান, সাইনের মান, ডিক্রিমেন্ট করা, অনেক রকমের মেথড আছে। সো দুইটা সাধারণত ম্যাক্সিমাম কোনটা সেটা বের করে দিবে। আপনার লজিক্যালি সাধারণত ইসের ব্যবহার করে বা সামথিং কোন একটা করতে পারেন। হ্যাঁ, শর্ট করে না শর্ট না না কিছু করা লাগবে না, এটা যে দুইটা ভ্যালু দিয়ে দিবেন ও বলে দিবে কোনটা ভ্যালু। মানে ম্যাক্সিক্যাল কি দুটো কাউন্ট করে নাকি আরো বেশি নেওয়া সম্ভব? না, আমি মনে হয় দুইটাই চোখ দিয়ে পানি পড়তেছে। রাউন্ড করা লাগবে, পরে রাউন্ড, এরকম অনেক মেথড আছে, ম্যাক্সিমাম, মিনিমাম, লগারিদম, যা যা আছে আপনারা এই ম্যাথ ক্লাসের মেথডের মাধ্যমে করতে পারেন। তো সাধারণত পরীক্ষার সময় এরকম যে কোনো একটা মেথড র্যান্ডমলি দেওয়া থাকে, এইটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয় আর কি। একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটা ম্যাথ ক্লাস সলভের মাধ্যমে বা ম্যাথ ক্লাসের মেথডগুলো ব্যবহারের মাধ্যমে করতে হয়। আমরা এটা ফাইনালে দেব। বুঝতে পারছেন? ঠিক আছে, ক্লাসের কাছে খুব ইম্পর্টেন্ট, এর নামও থাকে, ম্যাথও থাকে, যে কটা টপিক সব কটাই থাকে আর কি। স্যার এদিকে আরেকটা আছে। আরেকটা কি? স্যার এটা কেমনে কথা? তো যে এফএক্স গুলোর মধ্যে প্র্যাকটিস করি এক্সাম কি প্যাকেজ থেকে ডিরেক্ট রিপোর্ট আছে? এটা তো আজকে টপিক না। আচ্ছা এটা প্যাকেজ হচ্ছে নাকি কোন ইউজারের একটা রাখবো? হ্যাঁ, ডিরেক্ট অ্যাডমিনের একটা রাখবো। এই আলমা ফাইলে ডিরেক্ট করে। হ্যাঁ, ডিরেক্টরি করে এখানে ডিরেক্টরি বলে প্যাকেজটাকে ডিরেক্টরি বানানো। টাকা বুঝতে গেলে ওকে, সো ম্যাথ ক্লাসের মেথডগুলোকে ব্যবহার করতে পারবেন আশা করা যায়। ঠিক আছে, খুব সহজ, আশা করা যায়। স্যার বুক করা যাবে? হ্যাঁ বুক করা যাবে? হ্যাঁ, যাবে আস্তে কোন একটা মেথড আসতে অবশ্যই খুঁজে বের করতে হবে, যাবে। ভিতরে দেখছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন এতটুকু নিয়ে? ওকে, এখন আসি আরেকটা ডিফারেন্ট টপিকে, ডেট অফ বার্থ, ডিওবি। ওকে, এখন কাউকে যদি ডেট অফ বার্থ আস্ক করা হয় কি বলবেন? বিজয়, আপনার ডেট অফ বার্থ কবে? 22 April 2001. ঠিক দিয়ে দিচ্ছি। ডিরেক্ট ওকে, সামথিং। এখন দেখা গেল যে আমরা যদি রাসেলকে জিজ্ঞেস করি, রাসেল বলবে হচ্ছে ধরে যে 24 বছর হইতেই পারে সেটা বলছে, তাই না?
রাসেল বলতে পারেন না, মানে বাংলায় বলছে, ওনার কথা ভুল। কে কে ডিজিটে লাগে ঠিক আছে, 10-1552, ঠিক আছে, ওনার হচ্ছে জন্ম তারিখ। সেটা ভুল না, আপনি নেটওয়ার্ক বার জিজ্ঞেস করছেন, এটা তো বলেন না যে এটা ইংলিশে বলতে হবে, এটা বলতেই পারে, ঠিক আছে। আমার মনে করেন অনেকে যে বলতে পারে, স্যার 1452 তো না আর কত হবে বলেন? 1454 আচ্ছা 1452, মানে কোড পিরিয়ডে এক অনুযায়ী তার কমবে স্যার আচ্ছা আমরা কমাই দিলাম 1354 করে দিলাম, তাই 100 বছরের উপরে বিষয় হচ্ছে 124 10 যোগ করতে এভাবে বলতে পারতো উনি, এটা তো কারো কোনো আপত্তি নাই, রাইট? কিন্তু একটা ডেট হতে গেলে আসলে তাহলে আমাদের কি লাগতেছে? আমরা তো একটা ডেট এক্সপেক্ট করতেছি। ডেট হতে গেলে আমার তিনটা জিনিস লাগে, কি কি? একটা হচ্ছে ইয়ার, বছর, কত বছর, তারপর মাস। মান্থের মধ্যে আমাদের এক্সপেকটেশন থাকবে যদি ইংরেজি বর্ষ হয় সেই ক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হবে, মানে 12টা, তাই তো? আর লাস্ট ওয়ান ডে অফ মান্থ, ঠিক আছে, যে আমার কবে হচ্ছে, তারিখটা কবে, এটা হচ্ছে ডেট। সো এই তিনটা বাদে কি আমার ডেট হবে না? কিন্তু এই তিনটা হওয়ানোর জন্য মানুষজন কি করতে পারে, বিভিন্ন ভাবে কথাবার্তা বলতে পারে। কেউ মান্থ আগে লিখবে, কেউ হচ্ছে ডে আগে লিখবে। এখন ধরেন আমি লিখলাম হচ্ছে এরকম, ফিক্সড করে দিন স্যার ঠিক আছে। এখন এটা বলেন, এটা কোনটা আগে লিখছে, ডে আগে লিখছে, মান্থ আগে লিখছে নাকি ডে আগে লিখছে? বুঝতে পারবেন না, রাইট? তো আপনি যেটা বলবেন আমি উল্টাটা বলবো স্বাভাবিকভাবে। তো একজন এক এক ভাবে লিখতে পারে। তো আমরা যখন ডেটা বেসে ডেটাটা এমন ভাবে রাখবো, এটা কোনো ফরমেশনে থাকতেছে না। আমি কিন্তু এটা থেকে কোনো, যেহেতু এটা আমি স্ট্রিং এ রাখতেছি, দেখতে পাচ্ছেন? স্ট্রিং এ রাখা মানে আমরা প্রথম ক্লাসে বলছিলাম স্ট্রিং এ রাখলে আমি এটা নিয়ে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো রকমের ক্যালকুলেশন করতে পারবো না। আমি যদি এই ভালোটা দেখে আপনাকে বলি যে 24 এপ্রিল 2001 হচ্ছে এন্ট্রি দেওয়া আছে, এই আজকে আপনার বয়স কত, এজ কত, এটা বলা পসিবল একটা স্ট্রিং ভ্যালু থেকে? হ্যাঁ, বের করতে অনেক কষ্ট হবে তো স্বাভাবিকভাবে। আপনার তো ডিপিআর দেখতে আপনার এই হইতে পারে, সেই হইতে পারে, এক্স্যাক্টলি আজকের দিনে তার কত বয়স এক্স্যাক্ট ওটা কিন্তু খুবই ডিফিকাল্ট এটা থেকে বের করা। তো এখন আপনার বিশাল বড় লজিক লিখতে হবে এটা থেকে বের করতে গেলে, কিন্তু যখন আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আপনার কোড আবার করতে পারে। তো এই সব পারপাস গুলা সলভ করার জন্য আমাদের জাভাতে একটা নতুন টাইপ ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটার নাম হচ্ছে লোকাল ডেট, ঠিক আছে? তো এই লোকাল ডেট তৈরি করতে গেলে আমাদের তিনটা জিনিস প্রয়োজন। আপনাদের আগেই বলছি যে আমাদের তিনটা জিনিস লাগে একটা লোকাল ডেট হইতে গেলে। সবার প্রথমে হচ্ছে আগেই কোড করে দেয়, এটা বড় সমস্যা, লেখার আগেই শেষ করে দেয়। মনে করেন যে 2001, প্রথমে আমাদের ইয়ার দিতে হবে, তারপরে হচ্ছে মান্থ, মান্থ ধরেন হচ্ছে 4 এপ্রিল না সরি 24 এপ্রিল, তো লাস্ট হচ্ছে 24, ইয়ার, মান্থ, ডে অফ মান্থ। এই তিনটা দিয়ে আমরা কি করতেছি, একটা ডেট অবজেক্ট তৈরি করতেছি, লোকাল ডেট অবজেক্ট তৈরি করতেছি। এই লোকাল ডেট থেকে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি লোকাল ডেটকে জিজ্ঞেস করেন যদি যে এই ডেটটা কি কোন উইকে পড়ছে, কার জন্য বার্থডে, এটা বিজয় বিজয়, বার কি ছিল সেদিন? জানি এক্স্যাক্টলি। এটাকে যদি আপনি ওকে বলেন সে বলে দিবে কি বার ছিল, টুয়েসডে ছিল, সে টুয়েসডে তার হচ্ছে হ্যাপি বার্থডে ছিল। তো আমাদের যে এই মেথডগুলো কি আছে, লোকাল ডেট সে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে, লোকাল ডট ক্লাসের মধ্যে অনেক রকমের মেথড বানায় রাখা আছে, যে মেথডগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি তার সেই ডেটগুলোর ডিটেইলস পেয়ে যেতে পারি। এই ডেটটাকে লিপ ইয়ার ছিল কিনা, মনে করেন আমি দিই ইজ লিপ ইয়ার, ঠিক আছে, এটা দিলে পরে ওই 2001 সাল কি লিপ ইয়ার ছিল কিনা সে ট্রু ফলস এর মাধ্যমে বলে দিবে। তো এই জিনিসগুলো আমাদের মেইনটেইন করাটা ইজি হয়েছে। তো আমরা যদি চাই যে তার বার্থডে থেকে আমরা প্লাস 2 দিন আগায় দেখতে চাচ্ছি, যে 2 দিন আগায় দেখলে পরে কয় তারিখ হয়,
কয় মান যদি যোগ করে কয় তারিখ হইতে পারে, কয় ইয়ার যদি যোগ করি প্লাস কত ওই দিনটা কত তারিখ হইতে পারে, এরকম অনেক সময় লাগতে পারে যে আপনার মনে করেন যে আপনি আজকে একটা ডেট দিচ্ছেন, এক সপ্তাহ পর ডিউ ডেট কত হবে, ঠিক আছে। এখন আপনাদের ক্যালকুলেশন করতে গেলে সেই 30 মাসটাই 28 মাসটাকে 31 মাসটা ক্যালকুলেশনটা ডিফিকাল্ট। আপনি জাস্ট প্লাস 2 ডেজ দিয়ে দিলেন, 2 দিনের পরের কি ডেটটা আসে সে আমাদেরকে বলে দিবে অটোমেটিক। তো এই লোকাল ডেটের মাধ্যমে আমরা এই ফ্যাসিলিটিসগুলো পাইতে পারি। তো এই হচ্ছে আমাদের লোকাল ডেটের সুবিধা। তার কোনো কনফিউশন আছে যে আমাদের ফরমেশন করা যায়, এটা তো যখন প্রিন্ট করবেন তখন আপনি ওইভাবে করে প্রিন্ট করতে পারবেন। ফরমেশন করা যায় বাই ডিফল্ট হচ্ছে ইয়ার, মান্থ এবং ডে এইভাবে প্রিন্ট হয়, কিন্তু যদি আপনি ফরম্যাট করতে চান তখন ফরম্যাটার ইউজ করতে হয়, ডেট টাইম ফরম্যাটার। সেই ফরম্যাটার দিয়ে তখন আপনি আপনার মন মতন প্রিন্ট করতে পারবেন। বুঝে গেছে? ওকে, আরেকটা ওইতে দেখাই। যখন আপনারা লোকাল ডেট ডট অফ দিতেছি, আমরা প্রথম মেথডটা দেখছি, দেখেন ইন্টিজার ইয়ার, ইন্টিজার মান্থ, ইন্টিজার ডে অফ মান্থ। সেকেন্ড আরেকটা ওয়ে আছে, আমাদের সিমিলারলি ইয়ার দিতে হবে, এখানে একটা মান দিতে হয়, ঠিক আছে, এবং আবার সিমিলারলি ডে অফ মান্থ দিতে হয়। তো এই মেথডটা যদি আমরা ব্যবহার করি, মনে করেন সেম জিনিসটা 2024, আমরা এখানে যদি কারেক্ট ই না দিয়ে কি বলে ভ্যালু না দিয়ে আমরা যদি বলি যে মান্থ এ নামটা ব্যবহার করি, সেটাও পসিবল। আপনি মান্থ ডট লিখেন, দেখেন আমাদের একটা এ নাম প্রোভাইড করতে, এর মধ্যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সকল কয়টা ভ্যালু অলরেডি দিয়ে দিচ্ছি। আমরা একটু এ নাম শিখলাম, খেয়াল আছে? আমরা বলছিলাম মান্থ তো একটা এ নাম হইতে পারে, সো জাভা বাই ডিফল্ট এইটাকে একটা এ নাম হিসেবে ডিক্লেয়ার করে রাখছে। তো আমরা যদি মান্থের মধ্যে যাই, দেখেন আমি মান্থের মধ্যে ক্লিক করে চলে গেলাম, এখানে দেখেন এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কোডগুলো কিন্তু এইভাবে করে একটা এ নাম দিয়ে রাখছে। ও বাই ডিফল্ট এটা এ নাম আকারে ডিক্লেয়ার করছে, মা পাবলিক এ নাম মান্থ, ঠিক আছে। তো এটা ওর মতন ও নিজের মেথড ই করছে, ইউজ করছে। এখন ধরেন আপনাদের সিস্টেমে দেখা গেল যে আপনি এখনকার কারেন্ট ডেটটা চাচ্ছেন, আজকের ডেট কোনটা, ঠিক আছে, এটা লাগতেই পারে আজকের ডেট। এখন আজকে আপনি ধরেন যে একটা ডেট দিয়ে রাখলেন যে আজকের ডেট হচ্ছে এটা, এখন রাত 12টার সময় কি আপনি ঘুম থেকে উঠে আবার ডেট এটা চেঞ্জ করে রান করবেন? এটা কঠিন হয়ে গেল না বিষয়টা? এটা ডাইনামিক ওয়ের প্রয়োজন, যে যখন ইউজার ইউজ করবে তখনকার সময় কারেন্ট ডেটটা যাতে দেখায়। তো সেটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় হচ্ছে লোকাল ডেট ডট নাও। নাও একটা মেথড আছে, যে মেথডটা কি করবে, আপনার কারেন্ট পিসি টাইম, এখনকার যে পিসিতে আপনি যে টাইমটা সেট করবে, মানে এই অ্যাপ্লিকেশনটা যে পিসিতে রান করতেছে সেই পিসির টাইমটা দিয়ে দিবে, সেম ফরম্যাটে টাইমটাকে দিয়ে দিবে। বুঝে গেছে? স্যার আমরা যদি ডিকে প্রিন্ট করি তাহলে তোমার মাঝখানে এপ্রিল আসবে স্ট্রিং আকারে? কোনটা গেট? না স্যার, জাস্ট ডিটা, শুধু লোকাল D ডেট কে ডিটা। শুধু যদি D রাখে এরকম জি স্যার। যেভাবে আছে সেভাবে প্রিন্ট করবে, একই জিনিস প্রিন্ট করবে, ফরম্যাট একই। ও কখনো এপ্রিল প্রিন্ট করবে না যদি না আপনি ফরম্যাটে ব্যবহার করেন, ঠিক আছে? তার কোনো কনফিউশন? সো এই গেল লোকাল ডেট। এখন আমি বিজয়কে জিজ্ঞেস করতে পারি কয়টার সময় জন্মগ্রহণ করছেন, হইতেই তো পারে। তাহলে একটা টাইম যদি হইতে চাই কি কি লাগে? লোকাল টাইম তো পরের বিষয়, আগে টাইম হইতে গেলে কি লাগে সেটা আমি জানি। একটা আওয়ার তো অবশ্যই লাগবে, তাই না? আওয়ার এবং মিনিট, এই দুটো মেইন, ঠিক আছে। আর সেকেন্ড তো তো সেকেন্ডটা ম্যান্ডেটরি না আসলে, কিন্তু আওয়ার এবং মিনিট ছাড়া কিন্তু টাইম হবে না। আওয়ার এবং মিনিটটা অবশ্যই লাগবে, যে 10:52 মিনিটে বিজয় হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা হইতেই পারে 10:52 মিনিট 53 সেকেন্ডে হয়েছে, এখন হয়ে গেছে যেমন টেক্সট হইতে পারে। তো এটাও হইতে পারে এবং ন্যানো সেকেন্ডে হইতে পারে, 10:52 মিনিট 53 সেকেন্ড 4 মিনিট ন্যানো সেকেন্ডে আমাদের বিজয় হয়েছে।
কিন্তু এই 4 ভাবে হইতে পারে, কিন্তু অ্যাট লিস্ট আওয়ার এবং মিনিট আমার লাগবে, রাইট? কারণ কোনো কনফিউশন আছে তাই? ওকে, সো সিমিলারলি আমরা টাইমের ক্ষেত্রেও একই প্রবলেম ফেস করতে পারি, এবং এটা সলিউশন হিসেবে আমাদেরকে সিমিলার অপশন আছে ডট অফ। দেখেন এখানে আছে আওয়ার এবং মিনিট, যেটা বললাম শুধুমাত্র আওয়ার এবং মিনিট দিয়ে আমরা একটা লোকাল টাইম তৈরি করতে পারি। আওয়ার মিনিট সেকেন্ড দিয়েও তৈরি করতে পারি, আওয়ার মিনিট সেকেন্ড এবং ন্যানো সেকেন্ড দিয়েও তৈরি করতে পারি। তো আমরা এম দেখাবে এম আপনি ফরম্যাট ইউজ করলে পাবেন। হ্যাঁ, এটা 24 আওয়ার ফরম্যাট ইনপুট নিবে, কিন্তু আপনি যদি চান ফরম্যাট ব্যবহার করবেন, যে এএমপি মে দেখাতে চান, তখন ডেট টাইম ফরম্যাটের দিয়ে আপনি ফরম্যাট করে নিতে পারবেন। তো ধরেন যে সে হচ্ছে 12টা বেজে 52 মিনিটে জন্মগ্রহণ করবে, তাহলে হয়ে গেল 12টা 52। ওকে, এটা একটা টাইম হয়ে গেছে। আপনি যদি টাইমটাকে প্রিন্ট করেন, বারোটা 52। ওকে, আমি যদি এখানে আওয়ারটা যদি 24 এর আপ দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? 24 এর আপ দিলে অবশ্যই আপনাকে গালিগালাজ করবে। এই কথাটা এটার ক্ষেত্রেও সত্য। মনে করেন যে আমাদের কি বলে বিজয় ধরেন যে ফেব্রুয়ারি মাসের 30 তারিখে জন্মগ্রহণ করছে, হইতেই পারে। তখন সে যদি এটা দেয়, তখন সে বলবে যে ফেব্রুয়ারি 30 হচ্ছে ইনভ্যালিড ডেট। এটা ও আর মেকানিজম অনুযায়ী সেট করে রাখছে, যেটা ডেটটা এরকম। এটা কিন্তু ক্যালকুলেশন দিয়ে বের করা যায় আসলে এই ক্যালেন্ডারটা। সো সে সেভাবে করে কন্ট্রোল করবে। 30 তারিখে জন্ম হলো। সো সিমিলারলি আমরা যদি চাই 12টা 52 মিনিট 53 সেকেন্ডে করতে, এটাও এরকম ভাবে কমা কমা দিয়ে দিতে হবে। সো খেয়াল রাখতে হবে, শুরুতে হচ্ছে আওয়ার, সেকেন্ড হচ্ছে মিনিট, থার্ড হচ্ছে সেকেন্ড, ফোর্থ হচ্ছে ন্যানো সেকেন্ড। এই ফ্লোতে দিতে হবে। সো লোকাল ডেট ডট নাও দিয়ে যদি আমি আজকে ডেট পাই, তাহলে এখনকার টাইম পাইতে পারি কিভাবে? নাও ডট নাও না, লোকাল টাইম ডট নাও। আমরা যদি লোকাল টাইম ডট নাও দেই, তখন কারেন্ট পিসি টাইম যেটা আছে সেটা আমাদেরকে দিবে। 15টা 50 মিনিট 7 সেকেন্ড 86 ন্যানো সেকেন্ড। স্যার এখান থেকে সেট করব ঠিক আছে, আমি জাস্ট আওয়ার আর মিনিটটা দেখি। এটা ডেট টাইম ফরম্যাটে দিয়ে করতে হবে। আমি দেখাই না, সাথে আমরা দেখে নিতে হবে। সো এই হচ্ছে লোকাল টাইম। এখন আপনি কারো কোনো কনফিউশন? এখন যদি আমার এরকম লাগে যে আমি ডেট এবং টাইম একসাথে রাখতে যাচ্ছি, এখানে দেখেন লোকাল ডেট আলাদা হবে একটা ভ্যারিয়েবলে রাখছি, লোকাল টাইম আরেকটা আলাদা ভ্যারিয়েবলে রাখছি। এখন আমি যদি এরকম চাই যে না আমার একটাই ভ্যারিয়েবল হবে, সেই ক্ষেত্রে আমি একসাথে লোকাল ডেট এবং মানে ডেট এবং টাইম একসাথে আমি রাখতে চাই। তো ডেট হইতে গেলে আমার কয়টা ভ্যালু অ্যাডজাস্ট লাগবে? 3টা, মান্থ, ইয়ার এবং ডে অফ মান্থ। আর লোকাল টাইম হইতে গেলে অ্যাট লিস্ট 2টা, ঠিক আছে, আওয়ার এবং মিনিট, ঠিক আছে। সো আমাদের একটা টাইপ আছে যেটার নাম হচ্ছে লোকাল ডেট টাইম। লোকাল ডেট টাইম এইটা যদি বানাইতে চাই আমরা সিমিলার ভাবে আমরা লোকাল ডেট টাইম দিব। মেথডের নাম হচ্ছে ডট অফ। এখানে দেখেন আমরা চাইলে দুইটা লোকাল, একটা লোকাল ডেট এবং একটা লোকাল টাইম দিয়ে একটা লোকাল ডেট টাইম বানাইতে পারি। আবার প্রথমে ইয়ার, মান্থ, ডে অফ মান্থ, আওয়ার, মিনিট একটা বানাইতে পারি। সিমিলারলি মান্থের এনাম ব্যবহার করতে পারি। সিমিলারলি এইভাবে আওয়ার, মিনিট, ন্যানো সেকেন্ড দিয়েও তৈরি করতে পারি। মানে যেভাবে আমি দরকার সেইভাবে এটাকে তৈরি করতে পারি। লাইক এরকম, মানে প্রথমে দিতে হবে ইয়ার, তারপরে দিতে হবে মান্থ, তারপরে দিতে হবে হচ্ছে ডে অফ মান্থ, তারপরে ধরেন টাইম দিতে হবে যে 3:51। সো এট লিস্ট আমাদেরকে এই কয়টা ভ্যালু দিতেই হবে একটা লোকাল ডেট টাইম হইতে গেলে। বুঝে গেছে? তো এটা দিয়ে আমরা একটা লোকাল ডেট টাইম ডিক্লেয়ার করতে পারি। যদি আমি এরকম চাই যে এখন কয়টা বাজে এবং
কয় তারিখ এবং কয়টা বাজে। সিমিলারলি আমরা ডট নাও নামক একটা মেথড আছে, সেই ডট নাও মেথডটা ব্যবহার করতে পারি লোকাল ডেট টাইম ডট নাও দিয়ে, তাহলে আজকের তারিখ সহ তারিখ এবং টাইম দুটাই হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো এখানে যতগুলো মেথড আছে সবকটা মেথডই মানে এখানে ইউজ করা যাবে। লোকাল ডেট, লোকাল টাইম, লোকাল ডেট টাইমের ক্ষেত্রে যা যা মেথড আছে সব সেম মেথড, সিমিলার অ্যাপ্রোচ ব্যবহার করা যাবে। এই হচ্ছে বিষয়। দাও কোনো কোশ্চেন? ইনভয়েস এটা লেখা আছে ইনভয়েস বানানোর সময় এটা দেওয়া হ্যাঁ, দাও দাও অবশ্যই। ভুল হলে ভুল। না আমি ভুলে যাচ্ছি কি বলছি আমার তো জানি। তো এই হচ্ছে আমাদের টাইম এবং ডেটের বিষয়। তো এখন থেকে আমরা স্ট্রিং এ ডেট নিব না, আমরা অবশ্যই লোকাল টাইম বা লোকাল ডেট অথবা লোকাল ডেট টাইমে ইনপুট নিব। কারণ কোনো কনফিউশন? স্যার লোকাল ডেটা যদি আমরা রাখি তাহলে আমরা যখন টেবিলের মধ্যে ম্যাপিং করতে যাই তখন স্যার আমরা যে সিম্পল স্ট্রিং এর দ্বারা কিভাবে করব? কারণ স্যার ম্যাপিং এর সময় তো আছে আপনি স্যার স্ট্রিং দিয়ে করতে পারছেন ডেটা কিসের ডেটাবেজে রাখার সময়? না টেবিল যখন আমরা মডেল টেবিল যখন তৈরি করতে কিছু ডেটাবেজে নাকি ক্লাস? মডেল টেবিল কলাম টেবিল থেকে কলাম থেকে ক্লাস মানে আমরা ম্যাপিং করি না গেট টাইম দিবেন মানে গেট ডেট দিবেন বা গেট টাইম দিবেন। এখানে স্ট্রিং দিয়ে দিতে হবে। এখানে ওই কি করতে হবে, এখানে ডেট টাইম ফরম্যাটার দিয়ে স্ট্রিং এ কনভার্ট করে রাখতে হবে। এই স্ট্রিং প্রপার্টি থাকবে, কিন্তু আপনি করে ফরম্যাটার দিয়ে কোন ফরম্যাট কি ফরম্যাটে লিখতে দেখাতে যাচ্ছেন সেই ফরম্যাটারটা দিয়ে স্ট্রিং কনভার্ট করতে হবে। লোকাল টাইপটাকে লোকাল ডেটাকে বা লোকাল ডেটা এটাই তাহলে স্যার আমরা টেবিল ক্লাসটা বানাবো স্ট্রিং স্ট্রিং যদি আপনি ফর্মালি জিজ্ঞেস করেন সেটা ডেট হওয়া উচিত, কিন্তু আপনার ক্ষেত্রে যদি ডেটাবেস সেন্ট করেন না আপনি স্ট্রিং রাখতে পারেন। ডেটাবেসে কি রাখছেন সেটা আমরা দেখব না, নিতে হবে লোকাল হ্যাঁ নিতে হবে লোকাল ডেটা, হ্যাঁ ব্যবহার করতে হবে না, ঝামেলা করবেন না, এটা করতে হবে হবে নিয়ে একটু লোকাল ডেটা কনভার্ট করতে পারেন অথবা ডেট থেকে লোকাল ডেটা কনভার্ট করতে পারেন। কনভার্সনটা দেখতে হবে আর কি, চেষ্টা করেন, না হলে দেখাই দিব, সমস্যা নেই, টাইম আছে তো। ওকে পাইছে? নুরে জানা তো খালি ঘুমাইতেছে ক্লাসে স্যার শুরুতে। মোটে আমরা একটু পুরো ক্লাসে নিয়েছি স্যার পুরো সেমিস্টার আমার এটা হতো না নুরে জানা তো অনেক কষ্ট করে ক্লাস করতে আসে দেখি। স্যার আমাদের কাছে না ওনাকে আজকে সকালবেলা দেখলাম ভিডিও শুনতে রাস্তা পার হইতেছে আমাদের সামনে দিয়ে, তারপরে যখন উনি আবার এখানে ভিডিওতে ঢুকছে তখনও দেখলাম আমার গাড়ির সামনে দেখাইতেছে আজকে আসছে না, আজ বুঝলাম যে না আজকে অনেক ক্লাসে আসবে। জলক দিবান গাছ গাছ করবে আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। এখন আমরা আরেকটা টপিকে চলে যাব, সম্পূর্ণ ডিফারেন্ট টপিক। তাও স্যার আপনি ওকে নিয়ে আসেন না রাস্তার মাঝখানে জ্যামের মাঝখানে তারা যায় না, তাই না? স্যার রাস্তায় আমি সামনে দাঁড়াবো ক্যাম্পাসে তো কলেজে এখন তো নাও হতে পারো যে বাড়িতে আসবে হ্যাঁ এটা হইতে পারে। কোথা থেকে আসছে? আমি কোথা থেকে আসছেন? কত কষ্ট করতেছেন আমার ক্লাসের জন্য। আমার বাসা আচ্ছা, তো আমরা এখন একটা লিস্ট তৈরি করবো। দাঁড়া দেখি আমি কোনো উল্টাপাল্টা ছবি তুলছি নাকি। হ্যাঁ কি কোনটা
কোনটা এটা তোমার না আই উইশ আই উইশ দিয়ে দিলাম যাও। ঠিক দিয়ে দিলাম বুঝতে পারতেছি এটা কি মোবাইল subject। জানো? আরো 720 পাঁচজনের নাম বলেন বিজয় ভাই, তারপর কে নাজম ভাই, আর কোন ভাই আছে? স্যার আজকে আপু অনেক আপু, কোন আপু? রামিসা আপু, নামিসা আপু, আচ্ছা। নুরি আপু, কি আপু? নূর নুরি। নুরি আবার কার? নূর আপু, স্যার নূর আপু, নূর আপু, আচ্ছা। আরেকটা বলেন। এই যে মিতু আছে মিতু, নিতু আপু। সুন্দরী আপু এই হচ্ছে আমাদের পাঁচটা অবজেক্ট। আচ্ছা, এই লামিস্তা সেই লামিস্তা না, এটা অন্য লামিস্তা আছে, ঠিক আছে? এটা আপনি না তো, এটা আরেকজন। আচ্ছা, তো স্যার বোঝাতে যাচ্ছে এই কোর্সের পর এরকম হবে। আমারটা ভালো আচ্ছা, সো এই জিনিসটা বুঝতে পারছেন, আমরা একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি এবং পাঁচটা অবজেক্ট ডিক্লেয়ার করছি এবং এই অবজেক্টকে একটা লিস্টের মধ্যে রাখা হয়েছে। ওকে, কারণ এটার কোনো কনফিউশন এখানে আর কোনো কনফিউশন আছে? এখন এরকম যদি কোনো কোশ্চেন আসে যে আমাদের সিজিপিএ সবার সিজিপিএ এর যোগফল কত, আসতে পারে কোশ্চেন? আসতেই পারে সিজিপিএ গড় গড় সরকার স্যার গড় সিজিপিএ নাকি সিজিপিএ আমাদের সব সিজিপিএ মিলে তো সিজিপিএ সমান বলি না স্যার হ্যাঁ হ্যাঁ এটা তো না, স্যার এটা আমরা চাই। এভারেজ সিজিপিএ নাকি যোগফল হ্যাঁ, এবারে তো জিজ্ঞেস করতে পারি যে আমাদের পাঁচজনের মধ্যে এভারেজ কত, রাইট? আবার এরকম হইতে পারে যাদের নামের শেষে আপু আছে তাদের এভারেজ কত, যাদের নামের শেষে ভাই আছে তাদের এভারেজ কত। কোশ্চেন কি আসতে পারে? আসতেই পারে। আবার নাজমুল তো দুজন আছে, তো যাদের নামের শুরু হইছে নাজমুল দিয়ে তাদের এভারেজ কত, এরকম একটা কোশ্চেন আসতে পারে, রাইট? ডিফারেন্ট কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। তো আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, আমাদের অ্যাপ্লিকেশন তৈরির কাজ হচ্ছে ডেটা তৈরি করা, ডেটা জানানো আর কি। আমাদের এই যে আমাদের সিস্টেম আসার পর থেকে, ইউএমএস আসার পর থেকে আপনাদের ভ্যারিয়াস কাইন্ডস অফ ডেটা আসতেছে, যেটা হইতেছে এক এক সময় এক আমরা রাত্রে স্বপ্ন দেখে বসেছে এই ডেটাটা নিয়ে আসে, ঠিক আছে? তো এই ডেটাগুলো কিন্তু এইভাবেই জেনারেট হয় আর কি, কারণ সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। তো এই সিস্টেম থাকার সুবিধা হচ্ছে এটা আমাদের হাতে কলমে আর যোগ করতে হয় না। তো মন চাইতেছে, স্বপ্ন দেখতেছে, বলতেছে, আমরা একটা লুপ ঘুরাইতেছি, আইসা পড়তেছে। কিন্তু বিষয় হচ্ছে আমরা কত অপটিমাইজ হইতে লুপটাকে ব্যবহার করতে পারতেছি। লুপ মানে কি? আমার একদম বাইনারি সার্চ একটা একটা করে যোগ করে করব, এইটাই তো। তো এইটাকে যতটা অপটিমাইজ হইতে আমরা করতে পারি সেটাই হইতেছে আমাদের টার্গেট। তো এখানে আমাদের 5 জন স্টুডেন্ট আছে, কিন্তু 5 জন না হলে তো আমার 5 কোটিও হইতে পারে, তাই না? তাহলে তো অনেক বেশি টাইম লাগবে। তো আমাদের নরমাল ফর আমরা যদি যোগ করতে বলি, আপনারা কি করবেন? একটা ফর লুপ ইউজ করবেন, সিম্পলি একটা ফর লুপ এইভাবে করে আপনারা sum equal to 0 আর এখানে লিখবেন sum প্লাস get CGPA। এই তো সাম বের করার সূত্র, রাইট? যদি আমরা এভারেজ বলি, আমরা স্টুডেন্ট লিস্টের সাইজ দিয়ে জাস্ট সিম্পলি ভাগ করে দিব, রাইট? তার কোনো কনফিউশন হতে তাই না? তো সাম বের করাটা কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে লিস্টটা যদি এমটি হয়, ধরেন যে আমাদের লিস্টটা হচ্ছে
এমটি, তাহলে আমাদের সাম কত? জিরো 0। এভারেজ কত? জিরো এভারেজ কি আসলে 0? না স্যার না জিরো লাগবে তো জিরো। 0 দিয়ে কি আমরা 0 কে ভাগ দিতে পারি? জিরোকে জিরো দিয়ে ভাগ দিলে তো জিরো আসবে না। সো আমরা যখন এভারেজে বের করতে যাব, এভারেজ বের করতে গেলে আমরা কখনোই ভ্যালু পাবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আমি ভ্যালু পাইতেও পারি, নাও পাইতে পারি, ঠিক আছে। কিন্তু যখন সাম হবে, সামের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু ধরে নিতে পারি, আচ্ছা ঠিক আছে যোগ করলাম কোনো ভ্যালু নেই 0। কিন্তু এভারেজ কিন্তু ভ্যালু বের করা যাবে না, কারণ আমার ওই সংখ্যাটাই নাই, কত দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাই আমার নাই, কত দিয়ে ভাগ করব। তো এই সব পারপাসে আমাদের কিছু প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে একটু অপটিমাইজ ওয়েতে আমরা আসলে এই সামগুলো করতে পারি, অথবা এভারেজ বের করতে পারি, অথবা ফিল্টার করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে। সো ফার্স্ট টার্গেট হচ্ছে সাম করা। আমরা যেরকম এই যে একটা কনভেনশনাল ওয়েতে সাম করলাম, এই সামটাকে আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে করার চেষ্টা করব, ঠিক আছে। তো সাম বের করার জন্য আমাকে প্রথমে কি লাগবে? আমাদের সেই স্টুডেন্ট লিস্টটা লাগবে, যে আমরা এই স্টুডেন্ট লিস্টের উপরে কিছু একটা কাজ করতে চাচ্ছি। আমরা আগে ফর লুপ লিখতাম, এখন লিখবো স্ট্রিং, STREAM। অনেকে এটাকে স্ট্রিং বলে, স্ট্রিং না, স্ট্রিং আর আছে। তো এই স্ট্রিংটা হইতেছে ধরেন একটা পাইপলাইনের মতো, আমাদের এই পাইপলাইনে ডেটাটা যাইতে থাকবে। একটা পানির লাইন মনে করেন, পানির লাইনের জায়গায় আমাদের স্টুডেন্ট যাচ্ছে। ওকে, সো স্টুডেন্ট যাইতে যাইতে কি হবে? এই স্টুডেন্ট যাইতে যাইতেই কাজগুলো হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? সো একটা পানির লাইন নিলাম, যেটার মধ্যে দিয়ে আমরা এখন কিছু কাজ করব। সো আমাদের কাজ কি নিয়ে হবে? আমাদের স্টুডেন্টের মধ্যে কিন্তু তিনটা অ্যাট্রিবিউট আছে। আপনারা যদি খেয়াল করেন, স্টুডেন্টের মধ্যে যদি যাই, আইডি আছে, নেম আছে, সিজিপিএ আছে। এখন এই পাইপলাইনে তো আমি ছেড়ে দিচ্ছি পুরো স্টুডেন্টটাকে, কিন্তু আমি এখন বলতেছি যে আমাদের সিজিপিএ এর যোগফল লাগবে। যদি আমি শুধু সিজিপিএ এর যোগফলের কথা বলি, আমার আইডি এবং নেমের কি দরকার আছে? দরকার তো নাই। শুধুমাত্র আমার সিজিপিএ নিয়ে কাজ, রাইট? দ্যাটস ওয়াই আমাকে শুধুমাত্র এই পাইপলাইনের মধ্যে এখন শুধুমাত্র সিজিপিএ লাগবে। তো এই সিজিপিএ টাকে কি বলতে পারি? s.cgpa। আমরা এই লাইনটার সাথে অলরেডি পরিচিত, এর আগে আমরা এরকম ভাবে কাজ করতে যে প্রত্যেকটা সেলকে আমরা ইন্ডিভিজুয়ালি গেট করতেছিলাম, যে এই সেলকে নিয়ে আমি কিছু একটা করতে চাই। সো এটা একটা লুপ টাইপের থিং ধরতে পারেন, যে প্রত্যেকটা সেলকে নিয়ে আমি কিছু একটা কাজ করতে যাচ্ছি। তো এটাও ধরেন আমাদের পানির লাইনের মধ্যে আমরা একটা পানির ফিল্টার লাগাই দিছি, যেটা শুধুমাত্র সিজিপিএ গুলাকে নিয়ে কাজ করবে, আর বাকি দুইটা যে অ্যাট্রিবিউট আছে সেই দুইটা অ্যাট্রিবিউট বাদ দিয়ে দিতেছে। ঠিক আছে, আমাদের পানির ফিল্টার এরকম হয় না যে আমরা ফিল্টারে পাঠিয়ে দিচ্ছি, সেই ময়লাগুলো আলাদা করে ফেলাই দিতেছে। সিমিলার টাইম ফ্রেম জিনিস ধরতে পারে, যে এটা হচ্ছে পুরো স্টুডেন্টের লিস্ট। এই অবস্থা পর্যন্ত আমার কাছে স্টুডেন্টের সবকটা অ্যাট্রিবিউট আছে। এই অবস্থা পর্যন্ত আমার কাছে শুধুমাত্র সিজিপিএ গুলো আছে, সকল স্টুডেন্টের সিজিপিএ গুলো আছে। বুঝে গেছে এত পর্যন্ত? তো এটাকে আমরা শর্টকাটে এভাবে লিখতে পারি, স্টুডেন্ট, এটা খুব ঝামেলা করে, গেট সিজিপিএ। সো স্টুডেন্ট একটা অবজেক্ট, এটা হইতেছে একটা মেথডকে কল করার জন্য এই দুইটা ক্লোন দিতে হয়, আর এই গেট সিজিপিএ হচ্ছে একটা মেথড, যেটা একটু আগে আমরা যে ম্যাথটা কল করছিলাম সিমিলার ভাবে এটা জাস্ট ইকুইভ্যালেন্ট একই জিনিসই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এতটুকু বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? ওকে, সো এই অবস্থা পর্যন্ত আমাদের কাছে কি আছে? শুধুমাত্র সিজিপিএ গুলো আছে, সকল স্টুডেন্টের সিজিপিএ আছে, বাদ বাকিগুলো কিন্তু গায়েব হয়ে গেছে। ওকে, স্যার স্টুডেন্ট এর অবজেক্ট না ক্লাস না স্টুডেন্ট এখানে একটা অবজেক্ট, প্রত্যেকটা একটা অবজেক্ট, এই অবস্থা পর্যন্ত। আর এটা এটা একটা স্ট্রাকচার, মানে কাজ হচ্ছে যে সবকটা সিজিপিএ কালেক্ট করতে বলা হচ্ছে। এখানে ইন্ডিভিজুয়াল কোনো অবজেক্ট নাই, আমরা একটা পাইপলাইনের মতো না যে এখানে সকল অবজেক্ট আস্তে আস্তে যাচ্ছে, ফিল্টার হতে যাচ্ছে, এরকম টাইপের থিং আপনি করতে পারেন। সো এই অবস্থা পর্যন্ত আমাদের কি আছে? শুধুমাত্র সকল সিজিপিএ গুলো আছে। মনে করেন আমাদের একটা কি বলে এটাকে, জাল আছে, জালের মধ্যে আমরা সবকটা সিজিপিএ কালেক্ট করছি। এখন আমরা কি করব? মনে করেন যে কয়টা আছে সিজিপিএ, কয়জনের সিজিপিএ আছে, এটা বের করতে যাচ্ছি। সিম্পলি ডট কাউন্ট মেথড দিলে আমাদের কি হবে?
কয়জনের সিজিপিএ এখানে আছে সেটা বলে দিব। বুঝে গেছে? যদিও এটা স্টুডেন্ট লিস্ট ডট সাইজ দিলে হইতো, বাট আমরা ডিফাইন ওয়েতে বের করলাম যে স্টুডেন্ট লিস্টের মধ্যে এই কয়টা স্টুডেন্টের সিজিপিএ আছে। সো যেখানে ছিলাম যে আমাদের টার্গেট ছিল হচ্ছে আমাদের সাম বের করা। তো সিমিলারলি আরেকবার যদি দেখি স্টুডেন্ট লিস্ট ডট স্ট্রিং আমাদের সকল স্টুডেন্টের সিজিপিএ কাউন্ট সাম লাগবে। আমরা জাস্ট লিখব ম্যাথ দেওয়ার জন্য map to double dot sum. So কেন map to double? map to double হইতেছে এই student.cgpa এই cgpa গুলা কোন ডেটা টাইপ সেটা যোগ করবে, একটা নির্দিষ্ট ডেটা টাইপ লাগবে। তো ম্যাপ এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট কাউন্টটা কাজ করে, কিন্তু যখন আপনি কোন একটা ক্যালকুলেশন করতে যাবেন ইন্টিজার হইলে পরে ম্যাপ টু ইন্টিজার, ডাবল লং হইলে পরে ম্যাপ টু লং, এরকম ভাবে যেটা স্পেসিফিক ডেটা টাইপ গেট সিজিপি এর ক্ষেত্রে যে ডেটা টাইপটা আছে সেই ডেটা টাইপটা দিতে হবে। সো ডট সাম দিলে কি হবে, এই ভদ্রলোক হচ্ছে এই যতগুলো সিজিপি আছে সবকটা সিজিপি এর যোগ করে আমাদেরকে দিয়ে দিবে। এতটুকু ক্লিয়ার সবার? কার কোনো কনফিউশন? একই কাম দুজনের হয়ে গেছে। স্যার ওই যে লং আছে স্যার নাম ছিল সামের ক্ষেত্রে ও ডাবল সিজিপি এর যোগফল তো ডাবল আসবে স্যার। এখন ধরেন আমরা এরকম ভাবে ফিল্টার করতে চাচ্ছি যে যাদের নামের শেষে হচ্ছে আপু আছে তাদের যোগফল কত আসতে পারে কোশ্চেন। ওকে, যাদের নামের শেষে আপু আছে, যেখানে আমাদের নামের শেষে আপু ছিল না, এখানে যে ধরেন যেটা আবার নিয়ে আসলাম ক্যাট করে, তো নামের শেষে যাদের আপু আছে তাদের সিজিপি এর যোগফল কত। তো কিভাবে করতে পারি? সিমিলারলি বলেন স্টুডেন্ট লিস্ট ডট স্ট্রিং ডট ম্যাপ ডট ম্যাপ না ম্যাপ তারপর কি ম্যাপ টু ম্যাপ টু ডাবল দিলে কি হবে? আমি কিন্তু সবার ম্যাপ ডাবল নিয়ে নিতেছি, কিন্তু আমি বলছি শুধুমাত্র আপুর যাদের আছে নাম যাদের আপুর দিয়ে শেষ হইছে তাদের শুধুমাত্র। তাই না আমার এখানে কি লাগবে? ফিল্টার করা লাগবে। মাঝখানে আমি একটা ফিল্টার বসাবো। স্যার যার নাম অপু হ্যাঁ নাম কি চলে গেল? হ্যাঁ, যার নাম অপু তার নাম চলে আসবে। তো আমাদের একটা মেথড লাগবে, যে মেথডের নাম হচ্ছে ফিল্টার। তো আমরা এখন প্রথমে ফিল্টার করব, তারপরে তাদের সিজিপি গুলোকে কালেক্ট করব। ওকে, তো সবারটা কালেক্ট করার তো দরকার নাই, কারণ শুধু আমি এত বড় জিনিস নিয়ে যাবো কিসের জন্য? আগে থেকে ফিল্টার করে সেটা নিয়ে যাবো, যেটা প্রয়োজন হয় সেটা তো আপনি ব্যাগে করে ক্যারি করবেন না, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা প্রথমে ফিল্টার করতেছি। ফিল্টার কিভাবে করব? একটু আগে যেভাবে ফিল্টার করছিলাম ঠিক সেম ভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আগে চেক করব যে এই স্টুডেন্টের নামের শেষে একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে ends with এতগুলা মনে থাকে কিভাবে? ends with আপু। এরকম স্টার্ট টু মেথড আছে যেটা দিয়ে শুরু হইলে পরে বোঝা যাবে। কনটেক্সট with- মেথড আছে। হ্যাঁ, কেস সেন্সিটিভ অবশ্যই আপনার ওইভাবে কন্ট্রোল করতে হবে। তো এই বড় হতে হবে। তো এটা দিয়ে কি হলো, আমি পাইপলাইনের মধ্যে একটা ফিল্টার ক্রাইটেরিয়া অ্যাড করছি, সেই কি করতেছে যাদের নামের শেষে আপু আছে শুধুমাত্র তাদেরকেই পাস করতেছে। তো আপনি চাইলে এখানে আরো ধরনের অনেক রকমের কন্ডিশন অ্যাড করতে পারতেন। মনে করেন আমি যদি অ্যাড দেই যে আপুদের মধ্যে কাদের সিজিপিএ 3 এর বেশি শুধুমাত্র তাদেরকে আমি নিতে যাচ্ছি, এরকম হইতে পারে না? গ্রেটার দেন 2, যাদের সিজিপিএ 2 এর বেশি শুধুমাত্র তাদের যোগফলটা আমি চাই। এইসব ক্ষেত্রে কি করতে হবে? আপনার যত রকমের লজিক এইভাবে করে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এখন আমার কাছে কি আছে? ফিল্টার করে শুধুমাত্র আপু এবং যাদের আপুদের মধ্যে যাদের সিজিপিএ 2 এর বেশি তারা আছে তাদের যোগফল যদি আমি বের করতে চাই, তাদের কি লাগবে? তাদের সিজিপিএ এর যোগফল বের করতে গেলে এবার আমার কি লাগবে? সিজিপিএ লাগবে। সকল তাদের সিজিপিএ গুলো আমার একসাথে লাগবে। কি করতে পারি? এই অবস্থা পর্যন্ত কিন্তু আমার কাছে পুরো স্টুডেন্ট আছে। এখন আমি শুধুমাত্র সিজিপিএ নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমার এখানে ম্যাপ টু ডাবল। এবং সিমিলারলি আমি শুধুমাত্র কি করব? স্টুডেন্টের সিজিপিএটাকে
নিলাম। এই অবস্থা পর্যন্ত আমার কাছে শুধুমাত্র স্টুডেন্টের সিজিপিএ আছে। জাস্ট এরপরে কল করব কি ডট সাম অথবা কাউন্ট, আপনি যেটা চান কাউন্ট দিলে যোগ করে দিবে, যে কয়টা আছে কাউন্ট দিবে, অথবা সাম চাইলে পরে সিজিপিএ গুলা এই সিজিপিএ সাম বের করে দিবে। যাদের নামের শেষে আপু আছে এবং যাদের সিজিপিএ 2 এর বেশি তাদের সিজিপিএ সাম হচ্ছে আমরা এক লাইনে ভাবে বের করতে পারবো। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? বুঝতে না কোনো কনফিউশন? ওকে, সো আরেকটা টপিক আছে শেষ, অপশনাল। তো মাইকে এবার বের করলাম, সাম বের করলাম, এবার করতে হবে না, প্রজেক্টের সাথে কিছু নাই তো। সো এখন সাম বের করলাম। এখন ধরেন আমরা সিমিলারলি যদি এভারেজ বের করতে চাই, যে কারোর এবারে মানে এই লিস্টগুলোর মধ্যে যাদের নাম স্যার এগুলো তো সিটির টপিক না, এগুলা সিটির টপিক তো না। সিটি না, সিটি তো থাকবে না, সিটি তো প্র্যাকটিক্যাল। স্যার সেই অপারেশনগুলো তো ডেটাবেসেই করা হয়। হ্যাঁ, ডেটাবেসে করা যায়, যখন ডেটাবেস শিখবেন তখন করবেন। ডেটাবেস সেপারেট টপিক, জাভা সেপারেট টপিক, আপনার যখন যে পারপাসে লাগবে সেটা। আচ্ছা, আগে শেষ করি। এখন হচ্ছে যেটা টার্গেট সেটা হচ্ছে, মনে করেন যে আমাদের নামের শেষে যাদের ভাই আছে তাদের সিজিপিএ এর এভারেজ বের করতে যাচ্ছি। এভারেজ আমরা তখন সাম বের করছি, যেটা আসলে কোনো কাজ নাই, কিন্তু এভারেজ বের করাটা একটা টাস্ক হইতে পারে। তো সিমিলারলি কি করতে পারি? ডাবল কবে গেল না না, কপি করব না। স্টুডেন্ট লিস্ট ডট স্ট্রিং। আমি যখন প্রথমবার শিখাই তখন কপি করি না সাধারণত, তখন সেকেন্ড ক্লাসে এটা কপি করতে হয়, কিন্তু প্রথম ক্লাসে কারণে কপি করি না। স্টুডেন্ট লিস্ট ডট স্ট্রিং। তো আমি আমার পুরো স্টুডেন্ট লিস্টটাকে নিয়ে আমি একটা পাইপলাইনে ফেললাম। তো আমি বলতে চাইছি যে এখানে আমার একটা ভাইদের নিয়ে ফিল্টার করতে যাচ্ছি, তো তখন আমাদের ফিল্টার লাগবে। যদি আমি এরকম বলতাম যে না আমি সবার সিজিপিএ এভারেজ চাচ্ছি, তখন কিন্তু আমার ফিল্টার ক্রাইটেরিয়া দরকার ছিল না। তো যখন আমি ফিল্টার চাবো, দ্যাট মিন্স আমার ফিল্টার মেথডটাকে কল করতে হবে, তো ফিল্টার নিয়ে আসলাম। সো সিমিলারলি সেম ভাবে আমাদের লজিক লিখতে হবে যে যাদের নামের শেষে উইথ ভাই, ঠিক আছে, যাদের নামের শেষে ভাই আছে শুধুমাত্র তারাই স্টেজ পর্যন্ত ফিল্টার হয়ে আসছে। এতটুকু তো ক্লিয়ার আশা করা যায়, ঠিক আছে? যে এখন এই অবস্থা পর্যন্ত আমার সবার আছে, সব স্টুডেন্টের যাদের শুধুমাত্র ভাই আছে তারা আছে, পুরো স্টুডেন্ট অবজেক্টটাই আছে। এখন আমার কাজ হচ্ছে সিজিপিএ নিয়ে, আমি সিজিপিএ এর এভারেজ বের করতে যাচ্ছি। তো আমার কাজ সিজিপিএ নিয়ে, সো আমার কি করতে হবে? সিজিপিএ গুলোকে ম্যাপ করতে হবে, ম্যাপ টু ডাবল। এবং এই ম্যাপ টু ডাবলের মধ্যে আমাকে অ্যাট্রিবিউটের নামগুলো দিতে হবে, যে কোন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, সিজিপিএ নিয়ে কাজ করব। ওকে, সিজিপিএ নিয়ে কাজ করব। লাস্টে কি মেথড? মেথডের নাম হচ্ছে এভারেজ। তো যখন আমি এভারেজে দেখতেছি তখন দেখেন এভারেজের মধ্যে ওই যে আছে, ওই যে আছে অপশনাল ডাবল। এই পদগুলো ডাবল হয়তো ক্লাস শেষ হয়ে যেত, কিন্তু পদগুলো ডাবল না, এটা হচ্ছে অপশনাল ডাবল। তো দেখেন সামের ক্ষেত্রে কিন্তু এই পদগুলো প্লেইন ডাবল, ঠিক আছে, কিন্তু অপশনাল ডাবল তো আমাদের পরিচয় নেই, রাইট? সো এই ওয়েলকাম টু অপশনাল ডাবল। অপশনাল ডাবলটাকে আমরা একটু চিনি, অপশনালটা কি জিনিস। ওকে, অপশনাল হচ্ছে এমন একটা জিনিস এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে বুলিয়ান আর একটা হচ্ছে ভ্যালু। বুলিয়ান মানে হচ্ছে ট্রু অর ফলস, এই ভ্যালুটা কি আসলে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে আমার ভ্যালুটা হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে পাবো, ভ্যালুটা এক্সিস্ট করে আছে। কিন্তু যদি ভ্যালুটা অপশনাল, যদি আমাদের এক্সিস্ট করে কিনা সেটা যদি ফলস হয়, তার মানে ভ্যালুর মধ্যে কোনো কিছু পাবো না। তো নরমালি ডাবল কি আছে, একটাই ভ্যালু, অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালু আছে, বাই ডিফল্ট 0 থাকবে। কিন্তু অপশনাল ভ্যালুর ক্ষেত্রে অপশনাল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আছে কিনা সেটা আমরা পাবো হইতেছে একটা ভ্যারিয়েবলের মধ্যে, বুলিয়ান নামক একটা অ্যাট্রিবিউটের মধ্যে। আর যদি না থাকে তখন একটা ভ্যালু নামক একটা অ্যাট্রিবিউট আছে, সেটার মধ্যে খুঁজে ভ্যালুটা পাবো। তো আমরা যেহেতু এটা অপশনাল ডাবল হিসেবে পাইছি, সো আমাদের এই ডান দিকে লিখতে হবে হচ্ছে অপশনাল ডাবল।
কিন্তু অপশনাল ডাবলকে তো আমরা ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবো না, যেহেতু আমরা বললাম যে অপশনাল ডাবলের মধ্যে ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমরা যদি একটু ভিতরে যাই তাহলে দেখেন এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে বুলিয়ান ইজ প্রেজেন্ট, যেটার মধ্যে যদি ট্রু হয় তখনই আমরা কি পাবো, এই ভ্যালুর মধ্যে কোন একটা ভ্যালু পাবো, কোন একটা ভ্যালু পাবো। কিন্তু বুলিয়ান এন্ড ইজ প্রেজেন্ট ভ্যালুর মধ্যে যদি ফলস থাকে আমরা কখনোই ভ্যালুর মধ্যে যেটা পাবো না। বুঝে গেছে? সো সিম্পলি আমরা জাস্ট একটা চেক দিব যে ইফ ওডি ইজ প্রেজেন্ট, যদি প্রেজেন্ট হয় যে হ্যাঁ ওডি এক্সিস্ট করে, আমার ভ্যালু এক্সিস্ট করে, তাহলে হচ্ছে আমি ভ্যালুটা এভারেজটা পাবো। OD.get as double, তো এই get as double তো মানে হচ্ছে আমরা তখন এই ভ্যালুটাকে পাই না। সো এই get as double বা এই ডাবলটা তখনই পাবো যদি এই প্রেজেন্টটা ট্রু থাকে। সো অপশনাল ডাবল এমন একটা ভ্যালু, এমন একটা টাইপ, এটা শুধুমাত্র অপশনাল ডাবলের ক্ষেত্রে নয়, অপশনাল স্ট্রিং হতে পারে, অপশনাল ইন্টিজার হতে পারে, এটা আমরা জাস্ট টাইপ কাস্টের মাধ্যমে কন্ট্রোল করব যে ওডি অপশনাল ডাবলের মাধ্যমে আগে চেক করে নিব এটা ভ্যালুটা এক্সিস্ট করে কিনা, না করলে নাই, আর থাকলে পরে এভারেজটা পাবো। ঠিক আছে? প্রিন্ট করব কিছু দিব না, প্রিন্ট করে নেই। এটা ভালো। 3.67 আমাদের ভাইয়াদের এভারেজ হচ্ছে 3.67। মাশাআল্লাহ, এই হচ্ছে আমাদের ল্যামডা, এটাকে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন। এই যে আমরা স্ট্রিং দিলাম, যে একটা ফরমেশন আকারে লিখলাম, এই ফরমেশনটাকে বলে ল্যামডা এক্সপ্রেশন। বুঝে গেছে? সো ল্যামডা এক্সপ্রেশন এটা একদম বেসিক থিং, এটা ল্যামডা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। তো আমরা একদম বেসিক হ্যালো ওয়ার্ল্ড যেটা ল্যামডা সেটা দেখলাম আর কি। তো ইন ফিউচার অনেক আপনারা দেখবেন। তো জাভা এফএক্সের মাঝখানে হঠাৎ করে এটা করানো এটা কি জাভা শেষ। হ্যাঁ, গ্রাফিক্স তো শেষ এখন। মানে জাভার এই পার্টটা কি হয়েছে এর আগে জাভার সাথে করাইলে কি মানে হতো না এরকম কিছু? না, আগে আপনাদের প্রজেক্ট করানোর জন্য যেগুলো মেইন রিকোয়ারমেন্ট সেগুলো দেখাই দিয়েছে যাতে আগায় যেতে পারে না। তো এখন যদি ওইগুলো দেখে তাহলে তো প্রজেক্টের পিছায় যেতে পারে। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুরুতে আমরা দেখছি এনাম, এনামের পরে আমরা দেখছি হচ্ছে ম্যাথ, ম্যাথের পরে আমরা দেখছি হচ্ছে লোকাল ডেট, লোকাল টাইম, লোকাল ডেট টাইম, আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন। ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে কিভাবে ফিল্টার করতে হয়, কিভাবে সাম বের করতে হয়, কিভাবে কাউন্ট বের করতে হয়, কিভাবে এভারেজ বের করতে হয় সেটা দেখলাম। এবং একটা নতুন টপিক ইন্ট্রোডিউস হলো সেটা হচ্ছে অপশনাল। ঠিক আছে? সো অপশনাল এই হচ্ছে বিষয়। তো আরেকটা টপিক থাকে সেটা হচ্ছে শর্ট, সেটা সাধারণত ক্লাসে দেখাই না, সেটা পরীক্ষায় থাকে কিন্তু ক্লাসে দেখাই না। শর্ট করা একটা লিস্ট, একটা লিস্ট শর্ট। মনে করেন যে এই যে একটা লিস্ট, আমি যদি বলি যে এখানে এই লিস্টটাকে সিজিপিএ দিয়ে শর্ট করতে, যে যাদের সিজিপিএ সবচেয়ে বেশি তারা সবার প্রথমে থাকবে, যাদের কম তারা নিচে থাকবে। শর্ট SORT। তো স্যার এটা কি অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিলেক্ট করে নাকি বলে দিতে হবে? দেখি স্যার বলে দিতে হবে। রেডিমেড হ্যাঁ, রেডিমেড অবশ্যই আছে। আর লোয়ার মানে ডিসেন্ডিং অর্ডারে বলতে পারি, অ্যাসেন্ডিং অর্ডারে বলতে পারি, নেম দিয়ে বলতে পারি, আইডি দিয়ে বলতে পারি, মানে আবার ফিল্টার করে বলতে পারি, যাদের ফিল্টার আছে ফিল্টার করে। হ্যাঁ হ্যাঁ, ফাইনালের জন্য পুরো টপিকই ফাইনাল। শর্ট হ্যাঁ হ্যাঁ, ফাইনালের জন্য থিওরি ফাইনাল। ল্যাব ফাইনালে আসতে পারে, তো ল্যাব ফাইনাল তো ল্যাবই, এটা না। স্যার থিওরি প্যানেলে তো চেক করতে একটাই হতে হবে। হ্যাঁ থিওরি ফাইনালে দুইটা দেন স্যার, এটা দুইটা দিয়ে দুইটা বেশি যারা দুইটা আনতে যাচ্ছেন তারা শাহাদাতের সাথে কথা বলেন। তো এই হলো বিষয়। আমাদের আর একটা ক্লাস আছে এই শিখার জন্য, ঠিক আছে? ঠিক আছে সবাইকে।